চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে। ইতিমধ্যেই আমরা শিশুর বিকাশগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা কমপ্লিট করেছি। এখন আমরা বিভিন্ন বিকাশমূলক যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করব আজকের আমাদের টপিক পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব। কেমন? আরও বিভিন্ন বিকাশমূলক তত্ত্ব আছে, সেগুলো আমরা পরপর আলোচনা করে যাব। আজকে আমাদের আলোচ্য টপিক কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ জিন পিয়াজেট। এই ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেতে। কেমন? চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। পেঁয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পিয়াজেট। নাম আমরা প্রথমে একটু শর্ট করে কিছু বিষয় জেনে নিই আমরা, তারপরে আমরা ধীরে ধীরে তত্ত্বে চলে আসব। পেঁয়াজের সম্পূর্ণ নাম হলো জিন পিয়াজেট। ওনার জন্ম 1996 খ্রিস্টাব্দের সুইজারল্যান্ডে। তিনি মূলত কিন্তু ছিলেন জৈব বিশারদ। তিনি নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট হিসেবে নিজেকে মনে করতেন। সেটা কি না, ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান করেছেন তিনি। এই যে ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান করা হয়, তো এক্ষেত্রে তিনি তাই নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলেছেন। তার তত্ত্বের যে মৌলিক ধারণা তিনি দিয়েছেন, বেসিক অ্যাজাম্পশন অফ থিওরি, প্রজ্ঞামূলক বিকাশের মূলত 4টে স্তর। ঠিক আছে, প্রতিটি স্তর কিন্তু পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। কেমন? তিনি আবার বিশেষ ধারণা একটা দিয়েছেন, স্কিমা। এই ধারণার উদ্ভাবক ছিলেন ফ্রেডরিক সি বার্টলেট, এফসি বার্টলেট। বইতে দেওয়া আছে আর্ট বার্টলেট, কিন্তু ওটা সঠিক নয়। বিভিন্ন গবেষণাপত্র ঘেঁটে দেখেছি যে ওটা ফ্রেডরিক সি বার্টলেট। কেমন? এইটা মাথায় রাখবে, বইতে যেটা আছে সেটা কিন্তু সন্দেহাতীত হয়ে দাঁড়াচ্ছে। কেমন? এই স্কিমা কি? স্কিমা বলতে আমরা সাধারণত বুঝি কোনো এক নির্দিষ্ট মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। কোনো এক নির্দিষ্ট মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন মানে কি না, বিষয়টা হচ্ছে, ধরো আজকে আমি তোমাদের এই স্কিমা বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করলাম, তাহলে এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় স্কিমা। তাহলে স্কিমা সম্পর্কে তোমাদের মধ্যে কিছু তথ্য ইনপুট হবে। ঠিক আছে, তার যে সমষ্টি, যে তথ্যগুলো আজকে প্রদান করব তার যে সমষ্টি, সেটাকেই বলা হচ্ছে স্কিমা। নতুন তথ্য আয়ত্ত করা মানে স্কিমা সম্প্রসারিত হওয়া। অর্থাৎ আজকে আমরা স্কিমা সম্পর্কে জানলাম বা স্কিমা সম্পর্কে ধারণা অর্জন করলাম, মানে কি না, আমাদের স্কিমা সম্প্রসারিত হলো। কেমন? বা পিয়াজেটের থিওরি আজকে আমরা জানছি, সেক্ষেত্রে আমাদের স্কিমা সম্প্রসারিত হবে। এটা জীবনব্যাপী সম্প্রসারিত হয়। ঠিক আছে, আচ্ছা, পেঁয়াজের তত্ত্বের মূল দার্শনিক ভিত্তিগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তিনি বলেছেন, জ্ঞান মানুষের জন্মগত সংগঠন নয়, জ্ঞান মানুষ বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে। ঠিক আছে, তারপরে কি বলেছেন, আবার পেঁয়াজের তত্ত্বের জৈবিক ভিত্তি হিসেবে তিনি কি বলেছেন, এটা দার্শনিক ভিত্তি ছিল প্রথমে, জৈবিক ভিত্তি হিসেবে তিনি কি বলেছেন না, শিশু পূর্ব নির্ধারিত পদ্ধতিতে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং আত্মীকরণ ও সহযোজনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে। ঠিক আছে, এবারে চলে আসি এই যে স্কিমা, ফ্রেডরিক সি বার্টলেট যে স্কিমার ধারণা দিয়েছেন, পেঁয়াজে বলেছেন এই স্কিমা সম্প্রসারণ যে হয় সেটা মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রসারিত হয়। কি কি? অভিযোজন, অ্যাডাপ্টেশন, যেটাকে বলা হয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। অভিযোজন প্রক্রিয়া আবার দুটো প্রক্রিয়ার সমন্বয়। কি কি সেটা দেখে নিই। আত্মীকরণ, অ্যাসিমিলেশান। অ্যাসিমিলেশান মানে কি না, স্কিমাতে নতুন কোনো তথ্য, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন। যেমন কোনো কিছু নতুন তথ্য বা ধারণা করার সময় নতুন জ্ঞান সেটাতে সংযোজিত হয়, অর্থাৎ স্কিমার সংগঠন হচ্ছে এবং স্কিমা সম্প্রসারিত হচ্ছে। এবারে কি বলা হচ্ছে? সহযোজন, অ্যাকোমোডেশান। নতুন তথ্য, চিন্তা, ধারণা, ভাব প্রভৃতি ব্যক্তি নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার সঙ্গে যুক্ত করছে। যেমন রামধনুর রং মনে রাখতে কষ্ট হচ্ছে বলে একটা সূত্র আমরা সাধারণত মেনে থাকি, সেটা কি না, বাংলাতে আমরা বলি বেনিয়া সহকলা, আর ইংরাজিতে বলা হয় ভিভিয়ার। ঠিক আছে, তার রঙগুলো প্রত্যেকটা লেটারের সঙ্গে বা অক্ষরের সঙ্গে একটা করে রঙের নাম জড়িয়ে আছে। আচ্ছা, আত্মীকরণ আর সহযোজনের তাহলে মূল পার্থক্যটা কোথায়? দুটো প্রক্রিয়ার মাধ্যমেই তো স্কিমা সম্প্রসারিত হচ্ছে। তাহলে এই দুটো প্রক্রিয়ার মধ্যে যে মূল পার্থক্যটা হচ্ছে,
আত্মীকরণের ক্ষেত্রে কি হচ্ছে, শিক্ষার্থীকে কোনো নতুন তথ্য দেওয়া হচ্ছে, যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা অ্যাজ ইট ইজ, কোনো রকম পরিবর্তন পরিমার্জন বা নিজের মতো করে শিক্ষার্থী অ্যাড করছে না, যেমনভাবে প্রদান করা হয় সেভাবেই অ্যাড করে নেয় অ্যাজ ইট ইজ। আর সহযোজনে কি হয় না, ব্যক্তি বা শিক্ষার্থী নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার সঙ্গে যুক্ত করে। ঠিক আছে, সেখানে কিন্তু পরিমার্জন পরিবর্তন জায়গাটা চলে আসছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। আবার কোনো সূত্র মনে রাখতে কঠিন হচ্ছে বলে তা উদাহরণের সাহায্যে সহজে বুঝে নেওয়া। যে কোনো সূত্র মনে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে না, সেটা উদাহরণের সঙ্গে মনে রাখার শিক্ষার্থী চেষ্টা করবে, অর্থাৎ নিজের মতো করে বিষয়টাকে নিয়ে অ্যাড করবে নিজের চিন্তাভাবনাতে। কেমন? অর্থাৎ স্কিমার সম্প্রসারণ ঘটাবে। আচ্ছা, নেক্সট চলে আসি। এখানে একটু অ্যানিমেশনটার প্রবলেম হয়ে গেছে, যাই হোক। তারপরেরটা কি বলা হচ্ছে, অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি, স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনগুলি একত্রিত করে আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, এটাকে বলা হচ্ছে সংগঠনকরণ। অর্থাৎ বই পড়তে গেলে ঠিকমতো বই ধরতে হবে, তারপরে পাতা উল্টাতে হবে, তারপরে চোখের সঞ্চালন করতে হবে, তবেই কিন্তু বই পড়া সম্ভব হবে। আচ্ছা, এবারে চলে আসি পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো সম্পর্কে কি বলেছেন। স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রথমে তিনি বলেছেন মূলত 4টি স্তরের কথা বা স্টেজের কথা বলেছেন। প্রথমে বলেছেন সংবেদন চালকমূলক বা সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সারি মোটর স্টেট, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। তারপরে বলেছেন প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। তারপরে বলেছেন মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর। 4 বলেছেন যৌক্তিক সক্রিয়তার স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ 11 থেকে 18 বছর। ঠিক আছে, এবারে পেঁয়াজে এবং ইনহেল্ডারের মতে ব্যক্তির প্রজ্ঞামূলক বিকাশের বিভিন্ন স্তরে 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে। এই যে প্রজ্ঞামূলক বিকাশ ঘটবে, এই যে 4টে স্তর আছে, ঠিক আছে, এই 4টে স্তরে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে প্রজ্ঞামূলক বিকাশ সম্পন্ন হবে, কিন্তু সেক্ষেত্রে 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে। সেগুলো কী কী জেনে নিই। পরিণমন বা ম্যাচুরেশন, অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স মানে এখানে আবার ব্যাখ্যা করে দিয়েছি যে ছোট বড় হালকা ভারী লম্বা খাটো প্রভৃতি সংবেদন ও প্রত্যক্ষণের মাধ্যমে বস্তু ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। কেমন? আর পরিণমন মানে কি, এখানে ম্যাচুরিটি আসবে। ম্যাচুরিটি মানে কি, যে বয়সে যে কাজটা করতে সক্ষম হওয়া উচিত সে কাজটা সম্পর্কে করতে সে সক্ষম হবে, অর্থাৎ শিক্ষার্থী সক্ষম হবে। 3 নম্বর কি, সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশান। সামাজিক পরিবেশে মিথস্ক্রিয়া করবে, পিতা মাতা পরিবার শিক্ষক বন্ধুগোষ্ঠী ও অন্যান্য। সমাজ বলতে কি, নিজের পরিবারের বাইরেও চলে যায় সেটা। ঠিক আছে, তারপরে কি বলেছে, ভারসাম্য বা ইকুইলিব্রেশন অর্থাৎ আত্মীকরণ সহযোজন সাংগঠনিকরণ। এই 3 প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোনো তথ্যের উৎপত্তি বা ইতিহাস জানলো এবং নিজের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করলো। কেমন? অর্থাৎ মূলত কিন্তু এটা আত্মীকরণ ও সহযোজনের সম্মিলিত রূপে একটা প্রজ্ঞাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যে প্রজ্ঞার সংগঠন হচ্ছে আত্মীকরণ ও সহযোজনের মাধ্যমে, সেক্ষেত্রে আবার সাংগঠনিকরণও ভূমিকা নিচ্ছে। দিয়ে কি হচ্ছে না, নতুন কোনো তথ্যের উৎপত্তি বা ইতিহাস জানছে এবং নিজের জ্ঞান ভাণ্ডারকে শিক্ষার্থী সমৃদ্ধ করছে। এটাই হচ্ছে ইকুইলিব্রেশন বা ভারসাম্য। তারপরে কি বলছে দেখে নিই। এবারে পরপর যে স্তরগুলো উনি বলে গেছেন সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি, কিভাবে প্রজ্ঞার বিকাশ সম্পন্ন হচ্ছে। বলা হচ্ছে সংবেদন চালনমূলক বা সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সরি মোটর স্টেজ। এটা বলে দিয়েছি জন্ম থেকে 2 বছর পর্যন্ত, তাও একবার লিখে দেওয়া আছে। এখানে যে বিষয়গুলো কাজ করে শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ জন্মের পর থেকেই শিক্ষার্থী 2 বছর বয়স পর্যন্ত আত্মকেন্দ্রিকতা কাজ করে, ইগোসেন্ট্রিজম, অর্থাৎ শিশু নিজের জগতে বাস করে, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে। দেখবে নিজের হাত নিয়ে খেলা করছে, নিজের পায়ে খেলা করছে, বিভিন্ন রকম আওয়াজ করছে, তত ধীরে ধীরে বিকাশ ঘটতে থাকে, তার শারীরিক বা মানসিক বিকাশ ধীরে ধীরে যখন ঘটতে থাকে তখন নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে। অন্যের অস্তিত্ব সম্পর্কে অতখানি সে কিন্তু সচেতন থাকে না। এবং যখন 2 বছরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 2 হতে চলেছে, তখন কিন্তু অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে এবং বাইরের জগৎ সম্পর্কে সে ধীরে ধীরে সচেতন হতে শুরু করে। ঠিক আছে,
তারপরে আরেকটা বিষয় কি কাজ করে তাদের মধ্যে, সেটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্ট। সেটা কি না, কোনো বস্তুকে কাছে আনলে মনে করে বস্তুটি আছে, আর দূরে সরিয়ে নিলে মনে করে আর নেই। কোনো একটা খেলনা তার কাছে দেওয়া হলো, তখনই সে তার অস্তিত্বটা সম্পর্কে সচেতন হয়ে যায়, অর্থাৎ সে মনে করে আছে সেই বস্তুটা। কিন্তু পরবর্তীকালে যখন দূরে সরিয়ে নেওয়া হয় বস্তুটিকে, তখন কি হয় না, শিক্ষার্থীরা শিশুরা মনে করে যে আর সে বস্তুটিই নেই, তার কথা মনেও খুব একটা রাখতে পারে না। কেমন? এই স্তরে শিশুরা বস্তুর আকৃতি, আয়তন, বর্ণ প্রভৃতির সাহায্যে বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। অর্থাৎ রং বেরঙের দেখবে যদি জিনিস দেওয়া হয়, সে বিভিন্ন রঙেরগুলোকে ধরতে যায়, ঠিক আছে, ধরতে যায় বা দেখে বা ওগুলোর সঙ্গে খেলা করার সে চেষ্টা করে। আর কি, সময় ও দূরত্বের সম্পর্কে কিন্তু এ সময় তার কোনো জ্ঞান থাকে না। অর্থাৎ কোনো একটা দূরে জিনিস যদি তাকে হাতের কাছে ঝুলিয়ে দেওয়া হয়, সে ধরতে যাবে, সে জানে না যে কতটা হাত নিয়ে গেলে সেটা ধরতে হবে, ধরতে পারবে। কেমন? এবারে চলে আসছে, আচ্ছা, এই যে স্তরটা অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর, এই স্তরকে পিয়াজে এবং ইনেল্ডার আবার 6টি স্তরে ভাগ করেছেন। কি কি না, প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন, এটা জন্ম থেকে 1 মাস পর্যন্ত কাজ করে। কেমন? রিফ্লেক্স অ্যাকশন মানে কি, চোষা, ধরা, এগুলো কিন্তু জন্মগতভাবে চলে আসে। এটা কিন্তু জেনারেলি এই যে 6টি স্তরে ভাগ করেছেন প্রথম যে জীবন বিকাশের পর্যায়টাকে, প্রজ্ঞামূলক বিকাশের প্রথম পর্যায়টাকে যে ভাগ করেছেন 6টি স্তরে, এটা কিন্তু সাধারণত বইতে ডিটেল পাওয়া যাবে না। তো এখানে আমি একটু জাস্ট ডিসকাস করে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন এলেও চলে আসতে পারে, মানে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল এখন যেভাবে প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে 2 কি, প্রাথমিক চক্রাকার প্রতিক্রিয়া, প্রাইমারি সার্কুলার রিয়াকশান, 1 থেকে 4 মাস বয়সে এটা সম্পন্ন হয়। শিশুর বুড়ো আঙুল চুষা, তুমি শিশুর হাত সরিয়েও নাও, দেখবে আবার সে বুড়ো আঙুল চুষছে। কিংবা মুখ থেকে, এই যে যেটা বলা হলো, মুখ থেকে হাত সরিয়ে দিলে পুনরায় বুড়ো আঙুলটাকে সে চুষতে থাকে। আবার কি, পরবর্তী চক্রাকার প্রক্রিয়া অর্থাৎ সেকেন্ডারি সার্কুলার রিয়াকশান, এটা কি না 4 থেকে 8 মাস বয়সের মধ্যে সাধারণত দেখা যায়। বস্তু জগৎ সম্পর্কে শিশুর সচেতনতা বাড়ে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে শিশুরা একাধিক খেলনার মাধ্যমে একটা বাছাই করে, সাধারণত মুখে দেওয়ার জন্য। একাধিক খেলনা তার কাছে রেখে দাও, সেখানে কোনো একটা জিনিস সে মুখে দেওয়া শুরু করেছে, আবার ওটা তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে ওই খেলনার মধ্যে ঘেঁটে দাও, দেখবে সে ওটাই তুলে আবার মুখে দিতে থাকবে। অর্থাৎ সেখানে চয়ন বা পছন্দকরণের জায়গাটা কিন্তু চলে আসছে, সেখানে শিশুর এই বিষয়ে কিন্তু সচেতনতা তৈরি হচ্ছে। তারপরে কি না, প্রতিক্রিয়ার সমন্বয়, কোঅর্ডিনেশন অফ রিয়াকশান, এটা সাধারণত 8 থেকে 12 মাস বয়সে আছে। অর্থাৎ শিশু স্পষ্টভাবে ইচ্ছাকৃত ক্রিয়া দেখাতে শুরু করে, অর্থাৎ তার পাশে যদি কেউ থাকে, কোনো ব্যক্তির অস্তিত্ব যদি থাকে, সে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি সে দেখাতে শুরু করে ইচ্ছাকৃতভাবে, এবং পছন্দসই প্রভাব অর্জনের জন্য স্কিমাগুলিও সে একত্রিত করতে পারে। ঠিক আছে, কোনটা প্রতিক্রিয়া করলে মানুষ হাসছে করছে সেটা সে সহজে বুঝতে পারে, সেইটাই সে করতে থাকে। শিশুরা তার চারপাশের পরিবেশ অন্বেষণও করতে শুরু করে, কি আছে না আছে, এবং প্রায়ই অন্যদের পর্যবেক্ষণ করা আচরণ অনুসরণ করে। বড়রা যে বিষয়টা করবে তখন শিশুরা সেই বিষয়টাই করতে থাকে। হয়তো তাকে কোনো রব করে বলা হলো আ, সে বলবে আ। উ, উ বলা হলে সে বলবে উ। এই ধরনের বিভিন্ন ধরনের আচরণ করতে থাকে। ঠিক আছে, বস্তুকে বোঝাও এই সময় শুরু হয়, কোন বস্তুটা কী, হ্যাঁ, জল কোনটা সে বুঝতে পারে, মানে বোঝা শুরু হয় সেই মুহূর্তে। ঠিক আছে, ভাত কোনটা, মেয়াও কোনটা, এগুলো, মেয়াও মানে কি, বিড়াল কোনটা, এগুলো সম্পর্কে সে ধীরে ধীরে সচেতন হতে পারে। এবং শিশুরা নির্দিষ্ট কিছু বস্তুকে নির্দিষ্ট গুণাবলীর অধিকারী হিসেবে চিনতে শুরু করে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের নিরিখে সে বস্তুকে চিনতে শুরু করে। উদাহরণস্বরূপ, যেমন একটি শিশু বুঝতে পারে যে ঝাঁকুনি দিলে একটি শব্দ হবে, ফলে কি হয় না, শিশুদেরকে ধরে দেখবে, একটু নাড়ানো দেবে, সে তখন এরকম টাইপের ঝাঁকুনি দেওয়া নাড়া শব্দ করতে থাকে। কেমন? আচ্ছা, পঞ্চম স্তরটা কি না, তৃতীয় চক্রাকার প্রতিক্রিয়া, সেটা হচ্ছে টারটিয়ারি সার্কুলার রিয়াকশান। এটা সাধারণত 12 থেকে 18 মাসে দেখা যায়। শিশুর পঞ্চম স্তরের ট্রায়াল এবং এররের পরীক্ষার সময়কাল শুরু করে, অর্থাৎ আমরা পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা করব, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। তো এই যে 12 থেকে 18 মাস বয়স, এই সময় কিন্তু শিশুর সেই ট্রায়াল এবং এরর অর্থাৎ প্রচেষ্টা এবং ভুলের পরীক্ষার সময়কাল
শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ কী বলা হয়েছে দেখো, একটি শিশু যত্নশীলের কাছ থেকে মনোযোগ পাওয়ার জন্য, মানে তার প্রতি সে যত্নশীল, শিশুর প্রতি যে যত্নশীল তার মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন শব্দ বা ক্রিয়া ব্যবহার দেখাতে থাকে। অর্থাৎ সে সময় স্পষ্ট শব্দ উচ্চারণ না করলেও বিভিন্ন রবের মাধ্যমে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, যে তাকে স্নেহ করে। ঠিক আছে, তারপরে 6 নম্বর, এখানেও অ্যাডমিশন একটু গন্ডগোল আছে। 6 নম্বর কি না, প্রারম্ভিক প্রতিনিধিত্বমূলক চিন্তা, আর্লি রিপ্রেজেন্টেশনাল থট। এটা 18 থেকে 24 মাস। এখানে কি হয়, শিশুরা চূড়ান্ত সেন্সরি মোটর সাবস্টেজে বিশ্বের ঘটনা বা বস্তুর প্রতিনিধিত্ব করার জন্য প্রতীক তৈরি করতে শুরু করে। অর্থাৎ বিভিন্ন ঘটনা সে নিজেও এক্সপ্রেস করতে পারে, নিজের ভাবের দ্বারা সব কিছু বোঝাতে পারে। এই সময়ে শিশুরা বিশুদ্ধভাবে কর্মের মাধ্যমে, মানসিক ক্রিয়াকলাপের মাধ্যমে বিশ্বকে বোঝার দিকে অগ্রসর হয়। অর্থাৎ তার আশেপাশে কি আছে না আছে চারপাশে, সে সম্পর্কে সে সচেতন হয় এবং সেগুলো বোঝার দিকে সে অগ্রসর হয়। এই যে সংবেদন চালক মূল, এর শিক্ষাগত তাৎপর্য কি না, বিভিন্ন আকার আয়তন বর্ণ সমন্বিত বস্তু তাদের সামনে তুলে ধরতে হবে। দিলে সে বিভিন্ন রং চিনতে পারবে, বিভিন্ন আকারের বস্তু চিনতে পারবে, বিভিন্ন বস্তু চিনতে পারবে। কেমন? আচ্ছা, যেগুলোর সঙ্গে সে বিভিন্ন রকম প্রতিক্রিয়া করবে এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যে সেগুলোর সঙ্গে। অর্থাৎ কি না, তাকে বিভিন্ন ধরনের বস্তু তার সামনে উপস্থাপন করতে হবে, যেগুলো সে ধীরে ধীরে চিনবে এবং সেগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করবে এবং সেগুলো সম্পর্কে সে বুঝতে পারবে। এবারে চলে আসছে প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ দ্বিতীয় স্টেজ। সেটাতে কি বলা হচ্ছে না, সেটার বয়স সীমাটা হচ্ছে 2 থেকে 7 বছর। এখানে যে বিষয়গুলো কাজ করে শিশুর মধ্যে, সেগুলো কি কি, বাস্তববাদ বা রিয়েলিজম, অর্থাৎ বাস্তব জগতের অস্তিত্ব শিশু স্বীকার করতে এখানে শেখে। বহির্জগৎ অন্তর্জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা কিন্তু শিক্ষার্থীর মধ্যে বা শিশুর মধ্যে গড়ে ওঠে না এই সময়। অর্থাৎ বাস্তব জগতে কি আছে না আছে, এটাই ঠিক, এটাই সত্য, যা চোখের সামনে দেখছে সেটাই সত্য, এই বিষয়গুলো সম্পর্কে সে ধীরে ধীরে তার প্রজ্ঞার বিকাশ ঘটে। তারপরের বিষয়টা কি বলা হচ্ছে, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিশন আমরা যেটা বলি। ঠিক আছে, এখানে কি মনে করে শিক্ষার্থী বা শিশু আমরা বলতে পারি, কারণ 2 থেকে 7 বছর যখন, তখন তা অটোমেটিক্যালি সে প্রাক প্রাথমিক স্তরে ভর্তি হয়ে যায়। 3 বছর বয়স থেকেই শুরু হয়ে যায় তার পড়াশুনোর যে ধারা। তো সে মনে করে কি সব বস্তুর মধ্যেই প্রাণ আছে এবং সব বস্তুকে সে সজীব মনে করে। যেমন সে যদি দেখে মেঘ উড়ে উড়ে ভেসে যাচ্ছে, তাহলে সে মনে করবে মেঘেরও প্রাণ আছে। আমরা যেরকম হেঁটে চলে এদিক ওদিক যেতে পারি, মেঘও যেতে পারে, তারও প্রাণ আছে। তারপরেরটা কি না, তারপরের যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। এখানে মনে করে যে যা কিছু সে দেখতে পাচ্ছে সবই মানুষের সৃষ্টি বা মানুষই তৈরি করেছে। এবং আরেকটা বিষয় কি এখানে না, অবযুক্তিপূর্ণ বিচার কাজ করে, ট্রান্সডাক্টিভ রিজনিং। সেটা কি না, অযৌক্তিক চিন্তাভাবনা বা বিচারকরণ। কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিলে নিচে পড়ে যায়, ঠিক সেটা সে জানে, কিন্তু তার মধ্যে প্রশ্ন জাগে, চাঁদ কেন পড়ে না, এই যে একটা প্রশ্ন তার মধ্যে জাগবে। বা আমরা যদি জিজ্ঞাসা করি চাঁদ কেন পড়ে না, তখন শিশু হয়তো ব্যাখ্যা করবে মেঘ চাঁদকে ধরে রেখেছে। ঠিক আছে, এই যে একটা অযৌক্তিক চিন্তাভাবনা তার মধ্যে দেখা যায়, যেটাকে বলা হয় অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। কেমন? নেক্সট হচ্ছে এই যে প্রাক সক্রিয়তার স্তর, তার শিক্ষাগত তাৎপর্য, অর্থাৎ এখানে কিভাবে তাহলে শিক্ষণ প্রক্রিয়া কন্ডাক্ট করা হবে। এটা মূলত প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকরী। কারণ কি না, 3, 4, 5 এই 3 বছর প্রাক প্রাথমিক, তারপরে 6 এবং 7 এটা হচ্ছে ক্লাস 1 এবং 2 প্রাথমিক স্তর। বস্তুকে যথাযথভাবে ব্যবহার করাতে শিক্ষক সর্বদা সচেষ্ট হবেন। এগুলো জাস্ট রিডিং করছি, মানে রিডিং পড়ে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আর সেরকম ব্যাখ্যার কিছু নেই। যতটা বেশি সম্ভব শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সচেষ্ট হবেন। অর্থাৎ চোখের সামনে যা দেখছে, বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, ঘটনা, বস্তু, বিষয়, সেগুলোর থেকেই সে যেন অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং শিখন যেন সেভাবেই তার সম্পন্ন হয়। বিভিন্ন ছবি দেখিয়ে বলবেন কি দেখতে পাচ্ছ বলো, ছোট বড় বস্তু দেখিয়ে বলবেন যে কোনটি ছোট কোনটি বড়, মানে সে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এগুলো শিখছে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি করতে হবে না, বিলম্বিত অনুকরণ, ডিলেড ইমিটেশন,
কেউ কিছু একটা অঙ্গভঙ্গি করছে, সেই অঙ্গভঙ্গিটা শিশুও করতে পারে। যেমন দেখো এই ছবির মাধ্যমে দেওয়া আছে, সেই পশুটি যেভাবে অঙ্গভঙ্গি করছে শিশুটিও সেইভাবে অঙ্গভঙ্গি করছে। এটাকে বলা হয় বিলম্বিত অনুকরণ বা ডিলেড ইমিটেশন। তারপরে হচ্ছে রূপক অভিনয়, মেন্টাল অ্যাক্টিং, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিং করা। দেখবে শিশুরা ঘুমের ভান করে শুয়ে থাকে, এই যে এখানে যেমন শুয়ে আছে এবং হাসছে মুচকি মুচকি, তো সেটাই। তারপরে কি অঙ্কন, বিভিন্ন ধরনের আঁকার বিষয়ে সে উদ্গ্রীব হয়, দেওয়ালে, বাড়ির দেওয়ালে বিভিন্ন ধরনের রং পেন্সিল দিয়ে দাগ কাটে, এটা ওটা করে। হ্যাঁ, মানসিক প্রতিকল্প, অর্থাৎ কল্পনা করে, চিন্তা করে, বিভিন্ন ধরনের চিন্তা তার মধ্যে তৈরি হয়, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভাষার বিকাশ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, পারস্পরিক কথোপকথন করতে পারে। এবারে চলে আসছে মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা 7 থেকে 11 বছর। এখানে কোন কোন বিষয়গুলো কাজ করে? সংরক্ষণ কাজ করে শিশুর মধ্যে, অর্থাৎ কনজারভেশন কি। আর 2 হচ্ছে ক্রমপর্যায়, 3 শ্রেণীকরণ, 4 হচ্ছে সংখ্যার ধারণা। এই 4টি বিষয় এই স্তরে কাজ করে। সংরক্ষণটা কি না, এখানে শিশু 3 ধরনের যুক্তি ব্যবহার করে কোনো কিছু বিষয় ঘটনা সম্পর্কে তার প্রজ্ঞার যে বিকাশ ঘটে, স্কিমা যে সংযোজিত হয় বা সংরক্ষিত হয় জ্ঞান, সেটা সেক্ষেত্রে শিশুরা 3টি যুক্তি ব্যবহার করে। কি কি? সমতা বা অভেদের যুক্তি, অর্থাৎ কার মধ্যে কি দেখতে পাচ্ছে যে মিল আছে না আছে তার উপর ভিত্তি করে। বিপরীতমুখিতার, অর্থাৎ এর বিপরীতটা কি, এটা কি, ধরো সাদার বিপরীত কালো, দিনের বিপরীত রাত, এইভাবে যুক্তির করে করে। আরেকটা হচ্ছে পূরণের যুক্তি, অর্থাৎ এটা কি কোনো কিছু একটা বিষয় ধারণা সম্পর্কে উপলব্ধি করতে গিয়ে দেখা যাচ্ছে খাপছাড়া থেকে যাচ্ছে, তখন শিক্ষার্থী নিজের মতো কোনো একটা যুক্তিকে সেটার সঙ্গে অ্যাড করে সে তার নিজের মতো করে সুন্দরভাবে সেটাকে মনে রাখে। ঠিক আছে, এবারে চলে আসছে কি ক্রমপর্যায় বা সিরিয়েশন, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো বা খাটো থেকে লম্বা সাজানো, এই বিষয়গুলো শিক্ষার্থীর মধ্যে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ এখানে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত এলোমেলোভাবে শব্দ দিয়ে দেওয়া হলো, সংখ্যা দিয়ে দেওয়া হলো, এবার বলা হলো ছোট থেকে বড় হিসেবে সাজাও, তাহলে সে সেখানে সেটা সাজাতে পারবে। ঠিক আছে। শ্রেণীকরণ কি না, বিষয় বা বস্তুর মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ। বিভিন্ন রকমের ছবি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হলো পতঙ্গ কোনগুলো একদিকে করো, পশু কোনগুলো একদিকে করো, কিংবা চতুষ্পদী প্রাণী কোনগুলো একদিকে করো, কোনটি স্তন্যপায়ী প্রাণী একদিকে করো। এইভাবে করলে সে তার শ্রেণীকরণ ধীরে ধীরে করতে পারে এই বয়সে। আরেকটা কি না, সংখ্যার ধারণা, 1 2 3 প্রভৃতি এই যে সংখ্যাগুলো আছে সেই সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা অর্জন করতে পারে বা সক্ষম হয়, বা সেই প্রজ্ঞামূলক বিকাশটা এই স্তরে সাধিত হয়। এই 4টি বিষয় সুসংগঠিত হয়ে একটি ভারসাম্য তৈরি করে বলে একে প্রজ্ঞা সক্রিয়তা বলা হয়। অর্থাৎ সংরক্ষণ, ক্রমপর্যায়, শ্রেণীকরণ ও সংখ্যার ধারণা, এই যে 4টি বিষয় সুসংগঠিত হয় এবং একটা ভারসাম্য তৈরি করে, যাকে আমরা বা আমরা না, এটা মনোবৈজ্ঞানিক পিয়াজে বলেছেন যে এটাকে বলা হয় প্রজ্ঞা সক্রিয়তা, কগনিটিভ অপারেশন। কেমন? প্রজ্ঞা সক্রিয়তার স্তরে শিশু যখন উপনীত হয় তখন তার চিন্তা ক্রমশ যুক্তিপূর্ণ হয়ে ওঠে, অর্থাৎ যুক্তিপূর্ণ চিন্তার দিকে তার চিন্তন শক্তিটা বিকশিত হতে থাকে। চিন্তা বিমূর্ত রূপ নেয়, অর্থাৎ চোখের সামনে যা দেখছে বুঝছে সেটার উপর ভিত্তি করে কোনো বিষয় যদি পাঠদান করা হয় সে সম্পর্কে সে কল্পনা করতে পারে। মনোযোগের গভীরতা বৃদ্ধি পায়, স্মৃতি অধিক কার্যকরী হয় এই সময়, অর্থাৎ মেমোরি পাওয়ার বাড়ে, এবং যুক্তির সক্রিয়তার স্তরে উন্নত হওয়ার জন্য তার মধ্যে একটা প্রস্তুতি লক্ষ্য করা যায়। কেমন? এবারে চলে আসি মূর্ত সক্রিয়তার স্তরে, তাহলে শিক্ষাগত তাৎপর্য। তাহলে শিক্ষার্থীকে মূর্ত বিষয়বস্তুর সান্নিধ্যে আনতে হবে। শিক্ষার্থীকে পড়ানো হচ্ছে যে পাহাড় এই হয়, ঝর্ণা এই হয়, এইভাবে বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, তার ছবি দেখানো কিংবা ভ্রমণে গিয়ে পাহাড় দেখানো, ঝর্ণা দেখানো, তবে গিয়ে তার মধ্যে কি হবে, সঠিকভাবে স্কিমাটা স্থায়ীভাবে গঠন হবে। কেমন? মূর্ত বিষয়বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়া করার অবাধ সুযোগ দিতে হবে। যেমন আমরা বলতে পারি যে কোনো কিছু বস্তু সম্পর্কে তাকে জ্ঞান প্রদান করা হচ্ছে। মূর্তি কেমন হয়, মূর্তি বলতে আমরা কি বুঝি, মানে এই যে ঠাকুরের যে মূর্তি বানানো হয়, মূর্তি এনে তাকে দেখানো, সেটা সে দেখবে, সেটা সে হাত দিয়ে টাচ করে দেখবে কিভাবে মাটির মূর্তি, মাটির স্পর্শটা কেমন হয়, কিংবা মার্বেল পাথরের যদি হয় সেটা কেমন হয়, এগুলো সম্পর্কে এগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করতে দেওয়ার অবাধ সুযোগ দেওয়া। তাকে পর্যবেক্ষণ করতে হবে ধৈর্যশীল, অর্থাৎ শিক্ষক মহাশয় তাকে ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করবেন কিভাবে মিথস্ক্রিয়া করছে না করছে। দেখো এখানে ছবির মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি।
হ্যাঁ, সে শিক্ষার্থীরা তার নিজেদের মতো কাজ করছে, শিক্ষক শিক্ষিকা কী করছেন, ধৈর্যশীল হয়ে দেখছেন এবং তাকে অবাধ সুযোগ দিচ্ছেন মিথস্ক্রিয়া করার জন্য বিভিন্ন বস্তুর সঙ্গে। তাদের উপযুক্ত কাজের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ তার জন্য যেটা সম্ভব হবে, তার সামর্থ্য অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী, তার মনোযোগ অনুযায়ী। এই যে বলা হচ্ছে, এই ছবির মাধ্যমে একটা বিষয় বোঝা হচ্ছে, আচ্ছা এইগুলোকে তুমি কী করবে, কুড়িয়ে নিয়ে ওই বাটির মধ্যে বা বাউলের মধ্যে রাখো, তখন সে সুন্দরভাবে কুড়িয়ে নেবে। তারপরে কি, তারপরে হচ্ছে বিভিন্ন উপকরণ এনে শ্রেণীকরণ করতে বলতে হবে, যে ওই যে কিছুক্ষণ আগে কীটপতঙ্গ, পশু, স্তন্যপায়ী যে উদাহরণ দিলাম সেটা, তাই আর বলছি না। কিসের ভিত্তিতে শ্রেণীকরণ করলো তার কারণ জানতে হবে, কেন তুমি করলে এটা, তার কারণ সে বলবে। তাদের সবসময় উৎসাহিত করতে হবে, উৎসাহ প্রদান করা যাকে বলে। অর্থাৎ শিশুদের দেখবে যদি কোনো বিষয়, হয়তো একটা ছবি এঁকেছে বা ড্রয়িং করেছে, ড্রয়িংটা একেবারে খারাপ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে বলা চলবে না খারাপ, বলতে হবে খুব সুন্দর হয়েছে। তাহলে কি হবে, সে পরবর্তী আরেকটা ড্রয়িং করার জন্য উৎসাহ পাবে। এইভাবে যদি উৎসাহ পেতে থাকে, তখন তার ড্রয়িংয়ে ধীরে ধীরে কিন্তু মানে কি বলবে, সঠিকভাবে তার অর্থাৎ ড্রয়িংয়ে সে দক্ষ হয়ে উঠবে, আমরা এটা বলতে পারি। ঠিক আছে, এবং সঠিকভাবে ড্রয়িং করতে পারবে। তারপরে লাস্ট স্টেজ কি না, যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা হচ্ছে কি না, 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এখানে কি যৌক্তিক সক্রিয়তার স্তর কি, অর্থাৎ শিক্ষার্থী যুক্তি সহকারে বিষয়বস্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে, যথার্থ কার্যকারণ ব্যাখ্যা করতে পারা, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারা, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে চিন্তা করতে পারা, বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক অনুসন্ধান করতে, বিভিন্ন যুক্তির মাধ্যমে আর কি। সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে পৃথক করতে পারা, সেটাও যুক্তির মাধ্যমে। কোনো কিছু পরীক্ষা করে যথার্থতা নির্ণয় করা, বিভিন্ন তথ্য সংগঠিত করা, সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং সমস্যার সমাধান করতে পারবে। আবার কি, সমস্যার সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে এবং মূর্ততা থেকে বেরিয়ে আসতে পারবে। এখানে বসে বিভিন্ন বিষয় ভাবছে এখানে একজন শিক্ষার্থী, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আবার এখানেও ভাবছে, সেটাও তুলে ধরা হয়েছে। এখানে হাইপোথেটিকো অর্থাৎ ডিডাকটিভ থিঙ্কিং কাজ করবে। কি থিঙ্কিং কাজ করবে, ডিডাকটিভ থিঙ্কিং। কেমন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিডাকটিভ থিঙ্কিং মানে কি না, ডিডাকটিভ থিঙ্কিং মানে হচ্ছে একটা বিষয়কে বিভিন্নভাবে চিন্তা করা, অর্থাৎ একটা হয়তো তত্ত্ব, যেমন ডিডাকটিভ রিজনিং যেগুলো হয়, একটা তত্ত্ব তুলে ধরা হলো, তারপরে ধীরে ধীরে কি হয় না, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দিয়ে সেটাকে তার সত্যতা যাচাই করা হয়। এইটাকে বলা হয় ডিডাকটিভ থিঙ্কিং। কোনো বিষয়কে অনুমান করা হলো দিয়ে বা তার সত্যতা যাচাই করার জন্য যে থিঙ্কিং, সেটা হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং। এক্ষেত্রে কিছু মনে রাখার বিষয় আছে, বলে দিই সেটা না, মূর্ত সক্রিয়তার স্তর এবং যৌক্তিক সক্রিয়তার স্তরের মধ্যে যে একটা বিভেদ আছে, সে বিভেদের কিন্তু স্পষ্ট কোনো রেখা নেই। অর্থাৎ যেখানে বলা হচ্ছে 7 থেকে 11 বছর পর্যন্ত মূর্ত সক্রিয়তার স্তর, হতে পারে কারো 10-এ শুরু হয়ে যাচ্ছে যৌক্তিক সক্রিয়তার, কারো 9-এও শুরু হয়ে যেতে পারে যৌক্তিক সক্রিয়তার স্তর। অর্থাৎ 7 থেকে যখন আমরা 11 মূর্ত বলছি, মানে 11 পর্যন্তই মূর্ত চিন্তা ভাবনা থাকবে তা নয়, তার আগে কিন্তু তার মধ্যে যৌক্তিক চিন্তারও ক্ষমতা চলে আসতে পারে। ঠিক আছে, এই সময় শিক্ষার্থীদের বা বালক বালিকাদের দৈহিক পরিবর্তন ঘটে এবং তারা তাদের প্রতি তারা নিজেরা ওই বিষয়ের প্রতি তারা মানে কি বলবো, বিশেষভাবে মনোযোগী হয়ে ওঠে এবং আত্মকেন্দ্রিকও হয়ে ওঠে। আচ্ছা, এবারে চলে আসি যৌক্তিক সক্রিয়তার স্তরে শিক্ষাগত তাৎপর্য নিয়ে। এখানে কি বলা হচ্ছে না, শিক্ষণ ও শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর এটি, এটা আমরা বুঝতে পেরেছি, কারণ এখানে আমরা যুক্তি সহকারে শিক্ষার্থীর চিন্তাভাবনার কথাটা বলেছি। তাহলে এখানে শিক্ষক অবশ্যই সচেতনভাবে পাঠদান করবেন, শিক্ষার্থীদের সচেতন করে তুলবেন, শিক্ষার্থীদেরকে চ্যালেঞ্জিং কাজ দেবেন যেটা সমাধানযোগ্য হবে, অর্থাৎ তার কাছে সমাধানযোগ্য, অর্থাৎ তার আগ্রহ, মনোযোগ, সামর্থ্য, ক্ষমতা অনুযায়ী হবে। এমন কঠিন কাজ দেবেন না তাকে যাতে তারা ব্যর্থ বা হতাশ। অর্থাৎ শিক্ষক মহাশয় তাহলে সচেতনভাবে পাঠদান করবেন, যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে নিজেরাই শিখবে, সেখানে শিক্ষক মহাশয় ফেসিলিটেটারের কাজ করবেন। ঠিক আছে, এই মোটামুটি আমাদের পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব খুব জিস্ট আকারে আলোচনা করে দিলাম। এবারে যদি কোনো বিষয় সম্পর্কে মনে হয় যে এটা আরেকটু ব্যাখ্যা করলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটাতে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে, সেটা আমরা আলোচনা করে দেবো। কেমন, তাহলে আজ এই পর্যন্ত থাক।
আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করো, বন্ধুরাও উপকৃত হবে। পরের দিন আমরা কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করব। আজ যে ক্লাসটা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা হলো সেটা তোমরা ভালো করে একবার প্রয়োজনে যাদের কাছে বই আছে বা কিছু যে কোনো লেখকের হতে পারে ভালো করে একবার দেখে নেবে। আমরা যখন এমসিকিউ আলোচনা করব এগুলো থেকে কিন্তু পুরো কনসেপচুয়াল প্রশ্ন আসবে, কোনো ফ্ল্যাট কোশ্চেন আসবে না যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কয়টি স্তর, এরকম আসবে না। একটা সিচুয়েশান তুলে দিয়ে বলবে শিক্ষার্থীর এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া কোন স্তরে দেখা যায় বা সেটাকে কি বলতে পারি আমরা, এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসবে। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, বেশি করে স্কোর করে টেট কোয়ালিফাই করো। কেমন?